FM। আর ভূত FM এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাদের অসংখ্য SMS এর জন্য, আপনাদের অসংখ্য মেইলের জন্য। আমি এখনো দেখতে পাচ্ছি আমার সামনে মেইল খোলা আছে। হাসিবুল হাসান তিনি আমাকে মেইল করেছেন। সোহেল উদ্দিন, সালাম, সামি, শাহরিয়ার আপন আমাদেরকে, এছাড়াও রেজাউল করিম, শরাফত করিম শাহিন এবং আশিক আলম, এরকম অসংখ্য, মানে শেষ করা যাবে না, এরকম অসংখ্য মেল আছে। জুবাইর, নীরব, আবির, এরকম আরো অনেকে আছে। তো মাসুম আমরা শুরু করি। ওকে, তো আমাদের সঙ্গে আমাদের গেস্ট আছে, দুজন গেস্ট ইনফ্যাক্ট আজকে আমাদের সাথে, আমাদের এই স্টুডিওতে এত কষ্ট করে রাতের বেলায় তারা আমাদের সাথে এসেছেন আপনাদের সাথে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। তাই আপনাদেরকেও বলবো, যদি আপনারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর গত সপ্তাহে যারা SMS করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। গত সপ্তাহে যারা SMS করেছেন তাদের কিছু SMS আমরা পড়বো, তবে তার আগে আমরা আমাদের প্রথম যিনি আজকে গেস্ট তার সাথে একটু পরিচিত হই। আপনার পরিচয়টা একটু দেবেন প্লিজ। আমি উপমা, রামপুরা থেকে এসেছি। তো এই তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে রাতের বেলায় এত কষ্ট করে আমাদের মাঝখানে আপনি এসেছেন এবং আমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছেন। থ্যাংক ইউ। এবং আপনি কিভাবে এখানে আসলেন সেটা একটু বলেন সবাইকে প্লিজ, যে কিভাবে আপনি আসলেন, কেমন করে আপনি এখানে আসলেন। আমি ফার্স্ট ইমেল করেছিলাম, আমি আমার হাজবেন্ড, আমরা দুজনই ইমেল করেছিলাম। দেন ওনারা আমাদেরকে ইনভাইট করলো, আসলাম ওনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো মেইলে কাজ হয় তো না, ইমেলে কাজ হয়। আমরা যে ইমেল গুলো পড়ি এটা তো প্রমাণ আপনারাই দেন। আমি প্রথম একটা মেইল করেছিলাম আপনাদের, ওটা খুব সংক্ষিপ্ত ছিল, ওটাতে আমার ফোন নাম্বার দেওয়া ছিল না, তো আমি রেসপন্স পাইনি। রাইট, আমরা বলি যে আমরা সবসময় নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এই তিনটা দিলে আমরা কন্ট্যাক্ট করতে পারি। আমি এই ফাঁকে একবার বলেও দেই যে ভূত FM, BHOOT, ভূত FM @radiofurti.fm, এখানে আপনি যদি আমাদেরকে ইমেইল করেন আপনাদের বড় যে সমস্ত গল্প বা কাহিনী যেগুলো আছে সেগুলো অবশ্যই নাম এবং ফোন নাম্বার সহ আপনি ইমেল করতে পারেন। আচ্ছা, এছাড়া আমাদের ফেসবুকে গ্রুপ আছে, সেইটাতে আপনার ইচ্ছা করলে অফিসিয়াল গ্রুপ রেডিও ফুর্তির একটা ফ্যান পেজ আছে রেডিও ফুর্তির, সেই সমস্ত জায়গাতে আপনার ইচ্ছা করলে আমাদেরকে হিট করতে পারেন। ওকে, আমরা এখন কি তাহলে সরাসরি ঘটনায় যাবো? হ্যাঁ, যেতে পারি। ওকে, ঘটনাটা আমি বলি যে ঘটনাটা কি এখনকার না বেশ আগে থেকে শুরু হয়েছে? ওকে, যেটা হচ্ছে 2007-এর, এটা 2007-এর আগস্টের ঘটনা। আচ্ছা, আমরা নতুন বিয়ে করেছি, তো একদম মানে আলাদা একটা সংসার, আলাদা একটা জায়গা। তো যেটা হয়েছে যে এটা ঘটনাটা শাহজাদপুরে। তো আমরা একটা বাসা নেই, বাসাটা যেহেতু একদম নতুন শুরুটা, সেটা আমাদের বাসাটা ছিল একটা 7তলা বাড়ির ছাদে। ওকে, ওটা বেডরুমের একটা বাসা, পাশেই কিচেন। তো বাসাটা ছিল এরকম যে আপনার ছাদে উঠতেই হাতের ডান পাশে, তো ওটার 4-5টা ঘোরানো স্পেস, এরকম একটা বাসা। দেন বাসাটাতে ওঠার পর 4-5 দিন পরে আমার কাছে কেন যেন মনে হলো যে বাসাটা সামথিং একটা প্রবলেম, যে কিছু একটা আছে, কিছু একটা হচ্ছে। ওকে, তো ফার্স্ট যেটা হলো, একদম শুরুর দিকে এরকম 4-5 দিন পর হঠাৎ মনে হতো রাতের বেলা যে শব্দ হচ্ছে, কোনো একটা সাউন্ড হচ্ছে। তো শব্দটা একদম মানে কখনো কখনো খুব জোরে, কখনো কখনো আস্তে, আবার কখনো কখনো মনে হতো যে ছাদে হচ্ছে, কখনো মনে হতো নিচে হচ্ছে। তো একটা পর্যায়ে ওটা অতটা গুরুত্ব দিইনি, যে হতেই পারে, এরকম হতেই পারে। তো এরপরে মোটামুটি ওখানে থাকার প্রায় 15-20 দিন পরের একটা ঘটনা বলি, যেটা আমি মেলে আপনাকে লিখেছিলাম। ঘটনাটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা আমরা সাধারণত একটু দেরি করেই ঘুমাই। তো ওই দিন রাতে বোধহয় 1টার দিকে ঘুমোতে গেছে, আমি ঘুমিয়ে গেছি। তো আমার হাজবেন্ড ও যেটা করলো যে রাত 2:30টার দিকে ও আমাকে দেখলাম খেলতেছে দিয়ে, যে উঠো কিছু একটা প্রবলেম। তো আমি উঠে বসছি যে কি ব্যাপার, তো বলতেছে যে কিছু একটা শব্দ করতেছে, একটু খেয়াল করে শোনো। তো আমি খুব খেয়াল করে শুনতেছি এখন যে হ্যাঁ
ছাদে খুব শব্দ হচ্ছে, আচ্ছা। যেহেতু আমাদের একদম ছাদের পাশেই, জানালা খুললেই ছাদ। মানে আপনাদের ছাদে না, মানে আপনাদের সামনে যে আমাদের সামনে যে খোলা যে অংশটুকু সেখান থেকে সাউন্ড আসছে। ওকে। তো খুব শব্দ হচ্ছে, মানে শব্দটা এরকম যে একবার মানে ভেঙে চুরে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো ওইখানে সম্ভবত পাখির একটা খাঁচা ছিল আমাদের জানালার বাইরে। তো ওটা বাড়িওয়ালা বা কারো। তো আমি ফার্স্ট ভাবছি যে ওইটা কোন একটা সাউন্ড যে বাতাসে এটা করছে। তো আমি জানালার পাশে যে দেখলাম যে না, ওরকম কিছু না, ওটা ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ছায়ার মতো একটা কিছু জানালা থেকে সরছে আবার আসছে। দেন আমি মানে খুব ভয় পাইছি, সোজা কথা। কারণ তখন আমার আরো 4-5 বছর আগের কথা, তো খুব ভয় পাইছি। তো আমি মোটামুটি দোয়া কালাম যা জানি এগুলো পড়তেছিলাম, এরকম একটা অবস্থা। তো এরপরে যেটা হলো যে আমি মোটামুটি আমরা দুজনই সারাটা রাত এই মানে বিভৎস সব শব্দ, মনে হচ্ছে যেন একদম মানে বাড়ি ঘর উড়াই নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এরপরে যখন ফজরের আজানের কিছুক্ষণ পরে, তো আমাদের পাশাপাশি একজন ভাবি ছিল। আমি ভাবিকে ফোন করলাম, ফোন করে বললাম যে ভাবি বের হইয়েন না, এখানে একটা প্রবলেম হচ্ছে। তো ভাবি বললো যে আমিও শুনতেছি, আপনারাও বের হইয়েন না, আমি তো খুব ভয় পাইতেছি। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি জাস্ট বের হইয়েন না। তো রাতটা গেল, সকালবেলা ঠিক ফজরের আজানের পরপর, তো ওই সময়টা আমরা বেরোলাম, আমি ভাবি ও আমরা সবাই বেরোলাম। তো বেরোয় যেটা দেখতেছি যে ছাদের মধ্যে মনে হচ্ছে যে কোনো একটা কিছু, মানে কোনো কিছু একটা কাটলে, মুরগি বা কোনো কিছু কাটলে যেরকম ছিটানো রক্ত থাকে না, এরকম ছিটানো রক্ত পুরা ছাদের মধ্যে। আর পিছনের দিকে একটা জায়গা, তো ওই জায়গাটায় মানে আমার আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে কেমন লাগছে, মনে পড়ে আমার আসলে ওরকম লাগছে। যে তারপর আমি ওই পিছনের দিকটা, ওকে আমি বললাম যে এখানে যেহেতু এরকম অবস্থা, তো আমার মনে হয় পিছনের দিকটা যাওয়া উচিত। আর একটা কথা আগেই বলি, যেটা হলো যে ওই ছাদে বাড়িওয়ালা সম্পূর্ণ নিষেধ ছিল, কেউ উঠতে পারবে না, মানে ছাদে যেতে পারবে না, মানে পেছন সামনে ছাদে কেউই যেতে পারবে না। শুধু আমরা থাকি, একমাত্র আমরা যাব, বিকজ আমাদের কাপড় নাড়ায় অনেক ধরনের প্রয়োজন থাকে, আমরাই যেতে পারবো, অন্য কেউ না। তো যেটা হলো যে ওকে আমি বললাম, বলার পর ও ওই ঠিক পিছনের দিকটায় গেল। তো পিছনের দিকটায় যে ও ডাকছে, ডাকার পরে আমরা যে দেখলাম যে মনে হয় যে 4-5 বছরের একটা বাচ্চা, সে হেঁটে গেছে, বাট এক পায়ে। 4-5 বছরের একটা বাচ্চা হেঁটে গেছে, এক পায়ে, মানে পায়ের ছাপটা এরকম যে একটা মানুষ হেঁটে গেছে, এবং তার পায়ের ছাপটা খুব ছোট ছোট, দেখে মনে হয় যে 4-5 বছরের কোনো বাচ্চা। তো দেখি তো স্বভাবতই আমরা ভয় একটা ব্যাপার। আর ধুলার মধ্যে আপনারা দুজনই দেখেছিলেন? আমরা দুজন নাই, এবং আমাদের একটা ভাবি ছিল পাশে, সেও দেখেছে, আমরা সবাই। তো মোটামুটি ভীষণ একটা ভয় পাইছি। আর ও যেহেতু সাথে ছিল, ওর এক্সপিরিয়েন্সটা ও শেয়ার করতে পারবে যে আরো মানে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল, মানে বিভৎস সব অবস্থা। এরপরে একটা ঘটনা ওই বাসায়, যেটা হলো যে ও একদিন শাওয়ার নিতে গেছিল, মানে আপনার হাজবেন্ড, আমরা তার কাছে পরে আসবো, তো ও শাওয়ার নিতে গেছে। তো শাওয়ার নিতে গেছে, তো আমাদের বাথরুমটা ছিল এরকম যে বাথরুমের ওই পাশে আর কিছু নেই, দেয়ালটাই শেষ, তো তার ভেন্টিলেটর উপরে। তো ও শাওয়ার নিচ্ছে, ও আমাকে ভেতরে এসে আমাকে বলতেছে যে তুমি আমার হাত ধরে টান দিছো। শাওয়ার নিয়ে ভিতরে এসে আমাকে বলতেছে তুমি আমার হাত ধরে টান দিছো। তো আমি বললাম কোথায়? বলে হ্যাঁ, তুমি ভেন্টিলেটর দিয়ে আমার হাত ধরে টান দিছো। তো আমি বললাম যে ভেন্টিলেটর দিয়ে কিভাবে দিব, যেহেতু একটা 7তলা বাসা, ওটার ওপাশে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, বিকজ ওখানে কিছু নেই, দাঁড়ানোর মতো বা এরকম কিছু নেই, কোনো জায়গা নেই। তো ওর মানে আমি ওকে দেখে বুঝতেছি যে কিছু একটা হয়েছে। তো ওকে পরে বললো যে কেউ একজন আমার হাত ধরে টান দিচ্ছে, তখন আমি শাওয়ার নিচ্ছিলাম। তো এরপরে আরো অনেক কিছু ও বাসায় হয়েছে, অনেক ঘটনা। যেমন এমন হয়েছে যে ঘুমায় আসছি, দরজার সিটকিনি বন্ধ করে উঠে দেখি দরজা খোলা, এটা ওই বাসাতেই। তারপরে বাড়িটা ছাড়ছিলেন না কেন তখনও?
আসলে ওই বাসাটা আমরা 6 মাসের মতো ছিলাম। মাত্র 6 মাস, এটা অনেক কম সময়। তার মানে এই সময়ের মধ্যে অনেকগুলো ঘটনা। তো ওই কম সময়টা যে ছিলাম এরপরে চেষ্টা করেছি যে ওই বাসাটা ছাড়ার। তো একটা সময় যেটা হলো যে আপনারা দেখবেন যে বাসাটা ছাড়াটা কিন্তু একটু মুশকিলই হয়ে যায়। একটা বাসা নিয়ে ফেললে একটু মুশকিল হয় ছাড়া। তো ওই ছাড়তে ছাড়তে যতটা সময় লেগেছে। তো আরেকটু বলি, যেটা হলো যে এই প্রবলেমটা কিন্তু আমার পিছন ছাড়েনি। আচ্ছা, এটা থেকেই গেছে। মানে অন্য বাসা যখন চেঞ্জ করে অন্য কোনো বাসায় গেলেন তখনও কি? তখনও আমার সাথে প্রবলেম হয়েছে, আমার সাথে এবং ওর সাথে। ওকে। তো আমার মনে হয় যে আমার হাজবেন্ডের কাছে যদি এর পরবর্তী ঘটনাটা শুনে আবার আমার কাছে, হ্যাঁ সেটাই, আমরা আরেকজন আছেন এবং তার কাছে আমরা তার সাথে একটু কথা বলে নেই। আপনার পরিচয়টা একটু দেবেন? জি ধন্যবাদ। আমি জাকি, রামপুরা থাকি। এবং এতক্ষণ উপমা যে গল্পটা বলছিলেন বা ঘটনা বলছিলেন, উপমার হাজবেন্ড হচ্ছে জাকি। তো জাকি কি দেখেছিলেন বা জাকি ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছিলেন সেটা একটু শুনি আমরা, যে কি হয়েছিল আসলে ঘটনাটা। আসলে শুরু থেকে আমি কিছু কথা বলতে চাই যে আমি যে ঘটনাটা এতক্ষণ শুনলেন আপনারা, এটা আমার জীবনে প্রথম, আগে কখনো হয়নি। তো এরকম মাথায় ছিল না যে আমি এরকম একটা ঘটনা ফেস করব। রাইট। তো ঘটনাটা যেটা হয়েছে, এর আগে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যে বিল্ডিংটার পাশেই একটা কবরস্থান ছিল। আচ্ছা। এটা এখনো আছে, এটা যেহেতু মোটামুটি বড় একটা কবরস্থান। তো ঘটনাগুলা ঘটার পর দেন আমার বিশ্বাস হয় যে এটা হওয়া স্বাভাবিক। আচ্ছা। যেহেতু আমার আগে কখনো হয়নি। তো আলটিমেটলি যেরকম ও বলল যে আমাদের উপমা বলল, ছাদে ওঠার নিয়ম ছিল না, সম্পূর্ণ লক ছিল, কেউই উঠতো না ছাদে। আমরাও খুব একটা যেতাম না। ওকে। রাতের বেলা যেটা হতো 5-6 দিন পর উঠার, 5-6 দিন পর যেটা ছাদের উপরে একটু শব্দ হতো, যেমন কেউ লাফাচ্ছে, এরকম ছিল। ঠিক এই একই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু সেম ঘটনাগুলো আপনারা দুজনেই দেখেছেন এবং আমি শুনলাম যে আপনাদের পাশের একজন ভাবি তিনিও দেখেছেন এই ঘটনা, এবং ওই যে ছোট বাচ্চা ছাদের উপর দিয়ে এক পায়ে হেঁটে গেলে এরকম পায়ের ছাপ আপনারা দেখেছেন। কিন্তু ঘটনা ঘটেছিল একটা উপমার সাথে, যেটা আপনিও একজন উইটনেস, রাইট? মানে সেই ঘটনাটা আমাদের একটু বলবেন। সেদিন আমি বেসিক্যালি যেটা করি, আমি কাজ থেকে ফেরার পর সন্ধ্যা বা রাত হলে আমি গোসল সেরে ফেলি। তো খুব সম্ভবত সেই বাসাটাতেই ইনফ্যাক্ট আমাদের রুম থেকে 20 গজ দূরে ফ্রেশ রুমটা আমাদের। ছাদের একটা একে বলা যায় একটা ছাদের এই যে একদম পাশে। তো যেখানে ও বললো যে একটা ছোট ফেন্সের মতো ছিল, বড়, মোটামুটি বড় হোল করার মতো। তো আমি গোসল করার সময় হঠাৎ করে আমি ফিল করলাম আমার হাত ধরে কেউ টান দিছে। আচ্ছা। ইনফ্যাক্ট আমাদের যে শাওয়ারটার উপরেই ফেন্সটা ছিল, মোটামুটি বড়। তো যেটা হয়েছে আমার মনে হয়েছে, আমি ভাবছি উপমা মাইট বি ও ফান করছে। দেন আমি নর্মালি বেরোয় যে আমি হাসতেছি ওর দিকে তাকায়। দেন আমি ওকে বলছি যে তুমি ধরছো, আমার হাত ধরছো। ও নিয়ারলি অনেকক্ষণ চুপ করে থেকে বলল যে আমি ব্যাপারটা বুঝতে পারছি, আমি হাত ধরি নেই তোমার। আমার মনে হয় যে এইখানে যেরকম ঘটনাগুলো ঘটতেছে এটারই একটা পুনরাবৃত্তি হয়েছে তোমার এখানে। ওকে। সো আরেকটা ঘটনা আছে যেটা আপনি মেইলে আমাদের শেয়ার করেছিলেন, আপনার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা আছে। সেটা আমরা একটু জানতে চাই। ঘটনাটা হচ্ছে এই রমজানের, মানে গত রমজানের রিসেন্ট একটা ঘটনা, যেটা হলো আমার শ্বশুরবাড়ি হচ্ছে উত্তরে। তো ওখানে গেলাম, আমার শ্বশুর ইংল্যান্ডে যাবে, তো আমাদের দুজনকে রেখে যাবে বাসায়, এরকম একটা অবস্থা। তো থাকলাম।
হঠাৎ করে একদিন রাতে মানে মাঝখানে আমার কেন যেন মনে হতো যে বিশেষ করে আমি আমরা যে রুমটাতে থাকতাম ওটা ফ্রেশ রুমে গেলে আমার কেন যেন খারাপ লাগতো। আচ্ছা, আমি কখনোই শাওয়ার নিতে গেলে আমার একটা অভ্যাস আছে যে আমি রাতে গোসলের আগে মানে ঘুমানোর আগে একবার শাওয়ার নিই। তো ওটার সময় আমি কখনোই মানে ওকে আমি বলতাম যে তুমি এখানে বসে থাকো, মানে দরজার বাইরে আমি বসে রাখতাম যে না আমার ভয় লাগছে, এরকম একটা অবস্থা। তো যেটা হলো যে ওই দিনের কথাটা বলি, রাতেবেলা মোটামুটি 3টার দিকে আমি একটু আগেই বোধহয় শুয়েছিলাম যে বই পড়তেছিলাম, তো 3টার দিকে আমার চোখ লেগে আসছে একটু তন্দ্রা মতো। তো হঠাৎ করে আমার মনে হলো যে কেউ একজন আমার পাশে আছে, মানে আমি ফিল করছি না আমি ও ছিল, তো আমার হাজবেন্ডও ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন আছে। আচ্ছা, তো আমি চোখ খুলে তাকাইছি, তো তাকায় দেখি একটা লোক, আমার স্পষ্ট মনে আছে, বিলিভ মি আমার মানে আমি একদম ঘুমিয়েছিলাম না। আচ্ছা, একদমই আমি ঘুমিয়েছিলাম না। আমি চোখ খুলে তাকাইছি, আমি দেখতেছিলাম ও শুয়ে আছে, আমি দেখতেছিলাম লোকটা বসে আছে, এবং সেই লোকটা আমাকে পুরো মানে কিভাবে যে সে আমার দিকে তাকাইছে, কিভাবে যে আমাকে ধরছে, মানে আমি এটা বুঝাইতে পারবো না। সে আমাকে ধরলো, 2 হাতটা মানে কেমন যেন মনে হলো কি লোকটা উল্টা, লোকটাকে আমার সোজা মনে হয় না, কেমন যেন মনে হলো লোকটা উল্টা। সে কিভাবে আমার জাস্ট আমার গলা টিপে ধরছে এমন ভাবে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তাকে ছাড়াইতে পারতেছি না, আমার সমস্ত শরীর অবশ্যই আসতেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমার মানে ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমাকে বোবা ভূতে ধরছে, আমাকে বোবায় ধরছে। হ্যাঁ, আমরা যেটা বলি আমার বলছে আমাকে বোবায় ধরছে, আমি বুঝতেছি আমার বোবায় ধরছে, তো আমাকে যেটা করতে হবে অন্য কাউকে টাচ করতে হবে। আমি যতদূর জানি যে অন্য কাউকে টাচ করলে নাকি এটা ছেড়ে যায়, আমাকে অন্য কাউকে টাচ করতে হবে। তো আমি জাকিকে টাচ করবো, আমি অনেক চেষ্টা করতেছি, ও কিন্তু আমার একদম পাশেই শোয়া, আমি অনেক চেষ্টা করতেছি যে আমি ওকে টাচ করবো, বাট আমি পারতেছি না। তো অনেকক্ষণ ধস্তাধস্তির এক পর্যায়ে আমি ওকে এইভাবে মানে মোটামুটি হাত ছুঁড়ে ওর গায়ে ফেলছি। তো ও ঘুম ভেঙে গেছে, ও ঘুম ভেঙে ওঠার পরে আমার ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে ও উঠে বসছে, লোকটা শ্যাপ করে নেমে খাটের ওইখানটায় বসে পড়ছে, এদিকটায় খাটের সাইডে একটা ফাঁকা জায়গা। আমার কাছে মনে হলো, আমি দেখলাম যে লোকটা শ্যাপ করে ওখানে বসে পড়লো। তো এরপরে আমার কাছে মানে এরপর আমার মনে হচ্ছে যে ঘরে কেউ আছে। এরপরের অংশটুকু আমি আমার কাছে শুনবো। জাকি, এরপরে কি হয়েছিল? আপনি যখন উঠলেন, ওঠার পর তারপর কি দেখলেন আপনি? আমাকে আমি ঘুম থেকে জেগে দেখি ও কাঁপতেছে খুব জোরে, আমার শরীর জার্ক হচ্ছিল কারণ ও আমাকে ডাকতেছিল, অনবরত চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ খুলতেছে না, এরকম অবস্থা। একটা পর্যায়ে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তুমি আমাকে বলো। তো ও শুধু 2টা কথা বলছে যে এই ঘরে কেউ আছে, এই ঘরে কেউ আছে, লোকটা খাটের নিচে গেছে। দেন আমি নিজেই তখন ও যখন আমাকে বললো, আমি পুরো ব্যাপারটা বুঝতে পারি, স্টিল শি ইজ ক্রাইং এন্ড মানে আপনি বলেন মানে জাস্ট আপনি কি দেখলেন? আপনি তো সঙ্গে সঙ্গে আলো জ্বালাই দিয়েছিলেন। আমি যেটা হয়েছে, আমাদের ডিম লাইট জ্বালানো ছিল, বাট আমি তখন আমাদের যে সোডিয়াম লাইট ওটা জ্বালাই। জ্বালানোর পর আমি ওকে বলি যে তুমি কি দেখেছো, তুমি আবার রিপিট করো। সে আবার রিপিট করলো, এই ঘরে কেউ আছে এবং লোকটা খাটের নিচে গেছে। তখন আমি বলবো, তখন আমি ওকে বাহবা দেওয়ার জন্য বলছি যে এটা কোনো ব্যাপার না, এটা তো ঘুমে দেখছো, আসো উঠে দেখি খাটের নিচে কি। বাট বিলিভ আমি হয়তো আমার মনে হয়েছে যে আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, এত ভয়ে ছিলাম। দেন আমি ওকে অনেক কষ্টে নিচে ফ্লোরে নামলাম, নেমে নিচু করে ওকে খাটের নিচে দেখালাম, বাথরুম দেখালাম, খাটের পাশে একটা ছোট্ট প্যাসেজ ছিল ওটা দেখালাম, আলমারির পিছনে একটা চিকন জায়গা ছিল ওটা দেখালাম, খাটে উঠালাম, পানি দিলাম। শি ওয়াজ স্টিল ক্রাইং, কাঁদতেছিল। আর কিছুক্ষণ পর সে বলল যে আমার প্রচন্ড মাথা ব্যথা ধরছে, আমার গলা জ্বলতেছে, আমার বুক ভারী হয়ে গেছে। আচ্ছা, আমি ওকে পানি দিলাম, মাথায় পানি দিলাম। দেন ও
গলা যখন হাত দিয়ে ধরতেছে দেন আমি ওর গলার দিকে তাকালাম। তো কয়েকটা আমি রেড সার্কেল দেখলাম, যেমন আমি যদি কাউকে গলায় দড়ি দিয়ে 4-5টা প্যাচ দিই, যদি ওটা যদি টাইট করা হয় নিশ্চয়ই দাগ বসবে লাল। ঠিক সেম দাগটা আমি নিজের চোখে আমি নিজের হাত দিয়ে ধরে দেখছি। তাকে আমি বললাম, সেও বিশ্বাস করতেছিল না। সে মিররে তাকে দেখালাম, সেও দেখলো। দেন আমাদের কোনো ভাষা ছিল না, আমরা জাস্ট ফজরের আজান পর্যন্ত আমরা ওয়েট করেছি, কোনো কথাই বলতে পারিনি। ওকে, আমরা এটা আসলে এটার কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশনে যাব না। আমি একটা কথা বলি, সুমন ভাই আমার সাথে এসেছেন এবং আরেকজন আমাদের মাঝে এসেছেন, তার কথা আমি একটু পরে বলবো। কিন্তু সুমন ভাইকে আমি বলছি যে সুমন ভাই একটা ঘটনা, সেটা হচ্ছে যে উনি মেইনলি আমাকে ফোন করে ঠিক এইভাবেই প্রচন্ড আপসেট হয়ে গেছেন এবং উনি বলছেন যে মানে এটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করাটা ব্যাপার না, জাস্ট উনি আপনার সাথে কথা বলতে চান এবং এই ব্যাপারটা এত বেশি ভয় পেয়েছিলেন যে কোনো একটা যদি সমাধান বা কিছু একটা যদি তাকে বলা যায়। তো এটা আমরা মনে হয় পরে আপনি দেখলেন যে কি অবস্থা। অবশ্যই, অ্যাকচুয়ালি আমি রাসেল তো দেখলেই আমি একটু আগে ঢুকেছি, পুরো ঘটনা শুনতে পারিনি। রাইট। সো ডেফিনেটলি পরে আমি এটা আমরা শুনবো। বাট আমি একটা জিনিস ক্লিয়ার করি, সবার কাছেই ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ভূতিস টিভি শোর প্ল্যানিং করার পর থেকে ট্রেলার আউট বের হওয়ার পরে, তারপরে ভূত এফএম যখন শুরু হলো, অনেকেই আমার কাছে এই ধরনের প্রবলেমগুলো আমাকে বলছে এবং তারা এক্সপেক্ট করছে যে আমি কোনো সলিউশন দিব। আমি কিন্তু কোনো সলিউশন দেওয়ার মতো মানুষ না অ্যাকচুয়ালি। আমি এই জিনিসে আমাদের ইন্টারেস্ট আছে, আমরা এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করি, আমাদের নিজেদের আমরা নিজেরা কিছু লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি, কিছু জিনিসপত্র আনএক্সপ্লেইনড রয়ে যায় এবং লাস্ট এই 3-4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা কিছু জিনিস বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, জিনিসটা হয়তো বা এরকম, এটা এরকম করলে হয়তো বা ঠিক হবে বা ঠিক হবে না বা এরকম। সো আমাদের সাধ্যের মধ্যে যতটুকু বলার অতটুকুই আমরা বলতে পারবো। আমি অ্যাকচুয়ালি পুরো ঘটনাটাও এখনো জানি না, বাট এখন পর্যন্ত আমি যতটুকু ঘটনা শুনেছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হচ্ছে। সো আজকে যদি তুমি যদি নাও বলতা, আমি ওনাদের সাথে আবার কথা বলতাম এই ব্যাপারটা নিয়ে। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা এবং এই ধরনের সিমিলার ঘটনা আমি আগে জায়গা থেকে শুনেছি, যে কারণে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। মানে এটা আনকমন কিছু না যে জিনিসটা দেখছি। আমি জাস্ট আমার জাস্ট 2-1টা কোশ্চেন আছে যেগুলো আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যেমন ডাকটা, এটা 15 মিনিটস পরে কি ছিল? এটা এর 3 দিন পর পর্যন্ত ছিল। 3 দিন পর্যন্ত ছিল? জি। ইনফ্যাক্ট আমার যে বড় বোন, তাকে আমি বলেছি, শুধু একটা মানুষকে আমি শেয়ার করেছি, এন্ড দেন আজকে হয়তো লাখ মানুষ, হাজার মানুষ বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন হচ্ছে যে জিনিসটা কোন টাইমে হয়েছিল, আপনার কি মনে আছে? আপনাদের টাইমটা অ্যাপ্রক্সিমেট একটা টাইম? এটা ঠিক সেহরির 1.5 ঘন্টা বা বুঝতে পারছি। রাইট, ওকে। আচ্ছা, আপনাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আপনি যে মানুষটাকে দেখেছিলেন তার চুল কি কার্লি ছিল না প্লেন ছিল, আপনার কি মনে আছে? না, এটা মনে নেই, তবে লোকটার বেশ বড় 2টা চোখ, বেশ বড় 2টা চোখ, লালচে টাইপের, এবং লোকটা আমার দিকে তাকাই ছিল এবং সে হাসতেছিল। আমার এটা স্পষ্ট মনে আছে এবং এই লোকটাকে আমি প্রথম না, এর আগে অনেকবার দেখেছি। অনেকবার দেখেছেন কি এরকম সিচুয়েশনে? এরকম সিচুয়েশনে, এবং আমি অনেকবার মানে মোটামুটি অনেকবার। আমি 2 মিনিট পরে কথা বলি। ওকে, না আপনার ইনফ্যাক্ট এটা নিয়ে আর কথা বলতে হবে না, পরে আমি আপনার সাথে আবার এটা নিয়ে। হ্যাঁ, আর রাসেলের কাছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার উপায় রাসেল খুব ভালো, সেটাই আমাদের সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতেছে। আমি নিজে ইন্টারেস্টেড ব্যাপারটা নিয়ে আরো ডিটেল শোনার জন্য। তো আজকে ভূত এফএমের পরে কোনো একটা দিন আমি জাস্ট আপনার সাথে একটু বসতে চাই, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে। আপনারা যদি চান বসতে, তাহলে বসে আমি জাস্ট পুরো জিনিসটা আবার একটু ডিটেল শুনতে চাই আর কি। আজকে তো আমার টিমের আরো 2জন, সাকিব, জিবরান, কেউ আসতে পারে নাই, 2জনই প্রচন্ড বিজি। ইনফ্যাক্ট আমিও শিওর ছিলাম না আমি আসতে পারবো কিনা। আমি নিজেও শিওর ছিলাম যে আপনি আসতে পারবেন। 9টার সময় চিটাং থেকে ঢাকা এসেছি। হ্যাঁ, আমি সেটা জানি, এই জন্য ভালো যে আপনি চিটাংয়ে যাচ্ছেন এটা জানি, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে এবং জয়েন করবে এটা সারা ঘন্টা লাগছে। মানে রাস্তার অবস্থা। আমরা
কাহিনী। আমরা এর মাঝখানে শুধুমাত্র জাস্ট একটা গান শুনবো এবং গানটা শোনার পরে বলবো যে গেস্টটাকে আমরা যার যিনি আসলে রিলেশন আছে ডেফিনেটলি তাকে বাংলাদেশের মোস্ট অফ দ্য আমার কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। ভালো ফ্রেন্ড এবং তার কিছু এক্সপিরিয়েন্স আজকে শেয়ার করবে সে। এক্স্যাক্টলি। তো তিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন এবং তাকে থ্যাঙ্কস জানাবো। তিনি অবশ্য ওয়েলকাম বলতে পারবেন আপনাদেরকে, মাইক্রোফোন নাই তার কাছে। হ্যাঁ সেটা গান গেয়ে গিয়ে কিছু একটা বলে দিক। মানে এই অনেক গান আছে তাই না, বন্ধু, তারপরে কোনটা যে কোনো একটা কিছু বাজালে হয় আমার মনে হয়। নুপুর নিয়ে একটা গান ছিল না, বন্ধুটা আচ্ছা আচ্ছা নুপুর নিয়ে একটা ছিল। ইনফ্যাক্ট তাহলে নুপুর নিয়ে কি পরে শুনবো? বন্ধু চলে এসছে আমাদের কাছে। ওকে, আমরা একটা বন্ধু গানটা শুনে আসি। ইন দ্য মিন টাইম করুন আমাদের SMS লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। শুনে আসবো বন্ধু। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল এবং আমাদের সাথে রয়েছেন আমাদের গেস্ট, এখনো নাম বলছি না, তার কাছ থেকে শুনবো আমরা। তার আগে আমরা বলি যে আমরা যে জায়গায় ছিলাম ঘটনার, সেই ঘটনার মধ্যে কিছু কিছু জায়গা যেমন হচ্ছে আমাকে স্বাধীন লিখেছেন। আচ্ছা, স্বাধীনের SMS টা আগে পড়ে ফেলি। স্বাধীন কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সেটা জানতে চেয়েছেন। আমি তো বললাম যে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে যেভাবে আপনি SMS টা করেছেন আর কি, আপনার SMS টা লিখে পাঠিয়ে পাবেন 9840 নাম্বার। এছাড়াও ভূত FM @radiofurti.fm এই জায়গাতে আপনারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেইল করে গল্প জানিয়ে দিতে পারেন, আপনার ঘটনা যেটা আছে সেটা জানাতে পারেন। যেমন আমি এই মুহূর্তেই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং তিনি লিখেছেন, হাই আই এম ক্যাসপার নিসান ফ্রম ঢাকা, বাট আমার দাদুর বাসা চাঁপাইনবাবগঞ্জ এবং সেখানে তার দাদু যে বাড়িটা তৈরি করেছিল সেই বাড়িটা তৈরি করার আগে সেই জায়গায় একটা কালী পূজার মন্দির ছিল এবং সেই মন্দিরে হিন্দুরা পাঠা বল দিত। তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে তারা মন্দিরটা ভেঙে ফেলে এবং সেখানে তাদের বাড়িটা তৈরি হয় এবং বাড়িতে আসার কিছুদিন পরই তারা শোনে যে তাদের কাছে যে মন্দির সেল করেছিল, মন্দিরের ওই জায়গাটা মানে ওই জায়গাটা যে সেল করেছিল সে মারা গেছে এবং এরপর থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ওই বাসাটা নিয়ে হয়। তার নানা ধরনের প্রবলেম হতে থাকে এবং তিনি যেটা বলছেন যে তার এক খালা তার কাজের মেয়ে স্বপ্ন দেখে যে অনেকগুলো সাদা শাড়ি পরা মেয়ে, মাথায় সিঁদুর দেয়া এবং তাদের সামনে একটা বয়স্ক বুড়ো লোক, এরকম মানে অনেক অদ্ভুত টাইপের স্বপ্ন দেখতে থাকে এবং সে অনেক অদ্ভুত আচরণ করতে থাকে। এরপরে দেখা যায় তাদের বাড়িতেও দেখা যায় যে তাদের বাড়িতে কোনো কাক বসে না, কোনো প্রাণী বসে না। আশেপাশে সব জায়গাতে হয়তো পাখি, কাক এ সমস্ত আছে, তাদের বাসায় এ ধরনের কোনো প্রাণী বা পাখি কিছুই বসে না। এবং দেখা যায় তাদের একটা সিনেমা হল ছিল এবং সেই সিনেমা হলের গভীর রাতে দেখা গেল যে তাদের যে কেয়ারটেকার সে হঠাৎ করে একদিন মারা যায়। পরে জানা গেছিল যে সেই প্রস্তাবটা নিয়ে এসেছিল এই বাড়িটা কেনার। সুতরাং এই বাড়ি নিয়ে অনেক 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 লম্বা একটা মেইল আছে এবং আমরা চেষ্টা করবো তাকে নিয়ে আসার, যদি আমাদের মাঝে আসতে রাজি হন আর কি, আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। এবং সে এরকম অনেক কিছুই ঘটে। কিন্তু আমাকে এরকম ভাবে আরো SMS আমাকে ইমেল করেছেন সালে আহমেদ সিলেট থেকে এবং তারও একটা অদ্ভুত ঘটনা আছে যে তাদের একটা নদীর নাম হচ্ছে কাঠাখাল। এই নদীতে অনেক বিস্ময়কর ঘটনা আছে। একদিনের ঘটনা, তিনি নদীর পাড় দিয়ে হেঁটে এক আত্মীয় বাসায় আছেন, হঠাৎ শব্দ পেয়ে থমকে গেলেন। পেছন ফিরে দেখেন যে অনেকগুলো ছাগল একসাথে ঘাস খাচ্ছে এবং তিনি স্বাভাবিক মনে করে মেনে নিলেন। পরে এলাকাবাসীর কাছে শুনলেন যে এক এক সময় তারা ওই নদীর কাছে এক এক রকম জিনিস দেখতে পায় এবং কোন সময় দেখা যায় যে কাকড়া
কোনো সময় দেখা যায় যে কুমির, এরকম উদ্ভট টাইপের সব জিনিসপত্র দেখা যায়। তো এরকম অসংখ্য ঘটনা আছে। আচ্ছা, আমার কাছে জাকির কাছে একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনটা করেছেন রিফাত, এবং রিফাত লিখেছেন যে আপনি খাটের নিচে কি দেখেছিলেন? আসলে কি জাকি খাটের নিচে কিছু দেখেছিল নাকি? আমার তো মনে হয় না যে জাকি খাটের নিচে কিছু দেখেছিলেন। না, আমি যখন ওকে নিয়ে খাটের নিচে দেখি, ওটা সম্পূর্ণ সাধারণ চিত্র ছিল, মানে কিছুই ছিল না। রাইট। আচ্ছা, রিসেন্ট কিছু প্রবলেম হচ্ছে, আপনি কি এখন কথা বলতে পারবেন? মানে প্রবলেমগুলো কি হয়েছিল? আচ্ছা, রিসেন্ট কিছু প্রবলেম হয়েছে, যেটা হলো যে গত বুধবারের কথা বলি। গত বুধবারের রাতে, যদিও ঘটনাটা খুব আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে, বাট আমার হাজবেন্ড একটা কথা বলা তো স্বাভাবিক হচ্ছে, আমি বলি। যেটা হলো যে গত বুধবার রাতে আমি শাওয়ার নিতে যাই। তো আমাদের সাধারণত ইলেকট্রিসিটি চলে যায়, 1 ঘন্টা থাকে ঢাকাতে, মোটামুটি একটা নিয়ম। তো যেটা হলো যে 8টা বাজার 10 মিনিট আগে আমি শাওয়ার নিতে ঢুকলাম, কারণ 8টাতে ইলেকট্রিসিটি যাবে। তো আমি 8টা বাজার 10 মিনিট আগে শাওয়ার নিতে ঢুকলাম। শাওয়ার নিয়ে বেরোয় আমি মোটামুটি হব। তো আমি শাওয়ার নিতে ঢুকে ঠিক আমার কাছে মনে হলো যে 2-3 মিনিট পরে ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা, দেন আমি ওর কাছে চাইলাম যে, ও আমাকে বললো যে তোমার কি বাতি টাতি কিছু লাগবে? আমি বললাম হ্যাঁ দাও। তো ওর মোবাইলের লাইট জ্বালা আমাকে দিছে। আচ্ছা। তো আমার কাছে মনে হলো যে এরপরে হার্ডলি আমি আরো হয়তো 4 মিনিট ছিলাম ওখানে। আচ্ছা। বাট বেরোনোর পরে ও আমাকে বলতেছে যে আমি প্রায় 1 ঘন্টার উপরে বাথরুমের ভেতরে আমি প্রায় সময় ছিলাম। 1 ঘন্টা। আপনার কাছে ওই সময়ের কোনো হিসাব নেই? সময়ের কোনো হিসাব আমার কাছে নেই। ওকে। এবং ও মোটামুটি বেশ নাকি হইচই করছে, বাট আমার কানে কিছুই যায়নি। মানে এদিক দিয়ে শব্দ করেছে বা আপনাকে নক করেছে? এবং ওর সাথে নাকি আমি কথাও বলেছি, বাট আমি মনে করতে পারছি না যে আসলে আমি বলেছি কিনা। নাম্বার 1। নাম্বার 2, যেটা হয়েছে যে গত রাতে আমরা একদম সারা রাত জেগেছিলাম। আচ্ছা। তো গত রাতে আমি রাত 3টার দিকে চা করতে গেছি। চা খাবো, চা করতে গেছি। তো আমি চা করছি, হঠাৎ করে এই বাসাটা, যে বাসাটা এখন আছি, ওই বাসাটা আমরা প্রায় 1.5 বছর। 1.5 বছরের মধ্যে আমার টুকটাক স্বাভাবিক ঘটনা ছাড়া এরকম কিছু আমার হয়নি। তো আমি চা করতে গেছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার পিছনে কেউ আছে। আচ্ছা। এবং সে আমার ঘাড়ে হাত রাখছে, এবং পিছনে আমি বিস্কিটের প্যাকেট ফেলছি। তো ওই প্যাকেটটা যে খসখস করতেছে, মানে প্যাকেটের উপরে একটা কেউ পা রাখলে বা একটা কোনো কিছু পড়লে একটা খচমচানি একটা শব্দ আছে না, ওরকম যে শব্দটা, এটা আমি পাচ্ছি। বাট আমি একবার, আমার এত ভয় লাগছে, আমার পুরো শরীর ফুলে গেছে, পুরো গা কাটাতে গেছে, এবং আমার কিরকম শরীর ভারী হয়ে যায় না একটা, আমার মনে হচ্ছে আমার ঘাম ছুটে গেছে মুহূর্তের মধ্যে। তো আমি একবারও, আমার এতটা সাহস হয় না যে আমি ঘুরে দেখবো যে আসলে পিছনে কি আছে। এবং আমার কাঁধে হাত রাখা, এটা আমি স্পষ্ট বুঝতেছিলাম যে আমার কাঁধে কারো হাত। তো আমি জোরে একটা চিল্লা দিচ্ছি, যাকে এদিকে আসো। তো দৌড়াই গেছে, কি হয়েছে? আমি বললাম আসো। তো ও গেছে। এরপর আমি খুব স্বাভাবিকভাবে চা বানিয়েছি, চা বানিয়ে ঘরে চলে আসছি। এবং ওই গতকালকে সন্ধ্যাবেলা যেটা ঘটছে, ইলেকট্রিসিটি চলে গেছে। আমি রান্নাঘরে কিছু একটা করতেছিলাম, সম্ভবত কোন একটা রান্না করতেছিলাম। হঠাৎ করে রান্নাঘরের উপরে যে ইসের মতো দেয়া থাকে, কাবাটের মতো দেয়া থাকে বা থাকে, হঠাৎ করে দেখলাম ওগুলোর মধ্যে কতগুলা খালি বোতল ছিল, পানির বোতল, বয়ম, এই টাইপের খালি কিছু ছিল। হঠাৎ করে দেখলাম ওখান থেকে ঝরঝর করে সব পড়তেছে ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে। এবং ওখানে অনেকগুলো শপিং ব্যাগ ছিল, সবকিছু নিচে পড়ে গেছে। এবং আমার বাসার যে বাড়িওয়ালি, সেও এই মুহূর্তে আমার ঘরে বসা ছিল। আমরা দুজনেই পুরো একদম ভয় পেয়ে গেছি। দেন আমি ওটা উঠালাম, খুব স্বাভাবিকভাবে কারেন্ট আসার পর আমি ওটা উঠালাম, আর কোনো ধরনের কোনো প্রবলেম। আচ্ছা, খুব একটা অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার যে আপনার এই প্রবলেমগুলো আছে। আমি এর আগেও একজনের সাথে কথা বলছিলাম, যিনি কিনা এই যে তান্ত্রিক টাইপের, অথচ আপনি প্রচুর ব্ল্যাক পরেন, আপনার টিপ ব্ল্যাক, আপনার ড্রেসের মধ্যে অনেক ব্ল্যাক আছে। আপনি কি ব্ল্যাক কি খুব বেশি পরেন? হ্যাঁ, আমি ব্ল্যাক খুব বেশি পরি, এবং আমার
মানে যদি 10টা ড্রেস আমার থাকে তার মধ্যে 9টাই হচ্ছে ব্ল্যাক। এক্স্যাক্টলি, আমি এটা সন্দেহ করেছিলাম এবং এই জন্যই বলছি আপনি ব্ল্যাকটাকে অ্যাভয়েড করতে পারেন। ব্ল্যাক এবং আমাকে একজন কি বলে, আমাকে একজন ওর খুব ক্লোজ একজন ফ্রেন্ড আছে যে এগুলা নিয়ে একটু পড়াশোনা আছে। এক্স্যাক্টলি, আমি অনেকবার বলছে যে তুমি ব্ল্যাকটা। এবং আপনার ব্ল্যাকের উপরে কি আকর্ষণ আছে? মানে ব্ল্যাকের উপরে তীব্র একটা আকর্ষণ আছে। আমি যা কিছু কিনতে যাই আমার কাছে মনে হয় কি ঘুরে ফিরে ওই ব্ল্যাকটা ব্ল্যাকের দিকে চোখ পড়ে। আপনার বাসা থেকে ব্ল্যাক যা কিছু আছে একটু মানে বিশেষ করে ড্রেস এটা, এবং আরেকটা জিনিস আমি শুনেছিলাম, এটা আপনি তো আমার একদমই শোনা, কিন্তু আপনি দেখতে পারেন ট্রাই করে, আমার উপকার হচ্ছিল, সেটা হচ্ছে আপনি ঘুমানোর আগে একটু পারফিউম ইউজ করতে পারেন। এটা আমি সবসময় করি। এটা আপনি সবসময় করেন, রাইট? তবে কালো ড্রেস এবং কালো যা কিছু আছে আপনার বাসা আশেপাশে, তাহলে আমার পুরো বাসা পাল্টাতে হবে, বিকজ আমার বাসায় হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিস ফার্নিচার থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসপত্র ব্ল্যাক, রাইট? ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা কিন্তু খুব, আমি জানি না, তবে এটা খুব মানে কি বলবো, হ্যাঁ এটা আমাকে টানে, খুব টানে। আর আরেকটা জিনিস হলো যে এই যে পারফিউমের একটা ব্যাপার বলেন, আরেকটু বলি, আমি এর আগেও আপনাদের শোতে শুনেছি, অনেকে বলেছে, এবং আমার সাথে যেটা হয়, আমি বিয়ের পর আমার হাজবেন্ডকে অনেক বলেছি যে আমি মাঝে মাঝে কিছু গন্ধ পাই, কখনো খুব বেশি সুগন্ধ, যেমন মনে হয় কি যে কিছু তাজা ফুল আমার সামনে এনে কেউ রাখছে। আচ্ছা, আমি ফুল দেখতে পাচ্ছি না বা ফুল যে আছে এটা বুঝতে পারছি না, বাট তাজা ওই গন্ধটা আমি পাচ্ছি। রাইট। তো হঠাৎ করে মানে, আর এমন সব জায়গায় যেখানে তাজা ফুলের প্রশ্নই ওঠে না, লাইক আমি এখানে বসে আছি, এখানে তাজা ফুলের গন্ধ পাচ্ছি। খারাপ যে গন্ধটা সেটা কিরকম পান? খারাপ গন্ধটা যেমন আজকে আপনাদের সিঁড়ি থেকে আমি যখন উঠতেছি তখন আমার কাছে মনে হচ্ছে কি যে কেউ পলিথিন অথবা তার পড়াচ্ছে। আমি ওকে বলতেছিলাম যে তুমি কি গন্ধটা পাচ্ছ, আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম। আপনি উনি কি পেয়েছিলেন নাকি? ও আমাকে বলতেছিল যে হয়তো হবে, হয়তো যে কি কেউ হয়তো কি কয়েল বা কোনো কিছু জ্বালাইছে, এটা গন্ধ। আমার কাছে আমি স্পষ্ট পাচ্ছি যে ওইটা। আর আরেকটা যেটা হয় যে ব্যাড স্মেল আমি একটা পাই যে ইঁদুর পচা গন্ধ। ইঁদুর পচা গন্ধ মানে কোনো কিছু, কোনো এনিমাল কোনো মারা টারা গেলে একদম বাজে একটা গন্ধ হয় না, ওরকম একটা গন্ধটা এতই তীব্র যে আমি মাঝে মাঝে অকারণে আমি বমি করি। আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি গন্ধ পাচ্ছি, অকারণেই করছি। বিশেষ করে পোড়া গন্ধ পাওয়াটা এটা খুব একটা মানে অদ্ভুত। পোড়া গন্ধটা আমি খুব কমই পাই, এই যে পচা গন্ধ, অনেক সময় শরীর খারাপ থাকলে এরকম পচা গন্ধ পাওয়া যেতে পারে, কিন্তু পোড়া গন্ধটা পাওয়া একটু খারাপটা না, শরীর খারাপ না থাকলেও হয়। যেমন আমি খুব স্বাভাবিক বসে আছি, কথাবার্তা বলতেছি, হঠাৎ করে মনে হলো যে আমার নাকের কাছে কেউ পচা একটা কিছু ঘুরাচ্ছে, এরকম গন্ধ। আমি বুঝতে পেরেছি। ওকে, আমরা একটা যেটা কাজ করি, আমরা অনেকক্ষণ ধরেই আমরা শুনলাম এগুলো, এবং আপনাকে আর কষ্ট। একটা মিনিট আমি একটা কথা বলবো, যেটা হলো যে আমার হাজবেন্ডের সাথে এই প্রবলেম গুলো যে শুরু হয়েছে, আমার সাথে শুরু হয়েছে অনেক আগে, এবং আমার বিয়ের পর থেকে, মানে আমাদের বিয়ের পর থেকে ওর সাথে প্রবলেম গুলো শুরু হয়েছে। আচ্ছা, এখন উনি নিজেও ভিকটিম? ও নিজেও ভিকটিম। আর ওর আরেকটি জিনিস যেটা হয়, ওর শরীরে কিছু আঁচড়ের দাগ। এক্স্যাক্টলি, ওর শরীরে এবং আঁচড়ের দাগ হয়, যেটা হয় যে আপনি আপনার শরীরে উপর থেকে নিচে আঁচড় দিতে পারবেন, নিচ থেকে উপরে না। রাইট, সত্যি না? তো ওর শরীরে এরকম দাগ হয়, মানে এমন দাগ যে রক্ত বের হয়ে আসবে এখনই, এরকম আঁচড়। তো এটা ধরেন, এটা এখন আজকে একটা দাগ হলো, এটা সেরে যেতে হয়তো একদিন লাগবে, ঠিক একদিনের মাথায় আর একটা দাগ, তাজা এবং নতুন, যেটা কোনো ধরনের কোনো ব্যথা না, কোনো যন্ত্রণা না, কিছু না, রক্ত জমা হয়ে আছে একটা দাগ। আর ম্যাক্সিমাম দাগগুলো হয় 3 আঙ্গুল অথবা 1 আঙ্গুল। আমি ওর শরীরে একটা দাগই দেখছি যেটা 4 আঙ্গুলের। ওকে, এটা হচ্ছে, আমি তোমার কাছে যাই তাহলে। কি মানে আপনি কি, আপনার কাছে এটা কোনো ব্যাখ্যা আছে নাকি? আপনার কাছে আমি কিভাবে হতে পারে এটা? আপনি নিজে করেন না তো এটা, এরকম কিছু মনে হয়েছে? অ্যাটলিস্ট এটা আমি করি, আমি যেটা, আমার নখ রাখার কোনো অভ্যাস নেই, হাতে ব্রেসলেট বা আমি কোনো গলায় কোনো চেইন পরি না, বা আমার যে বিছানা এটা কভারের মধ্যে কোনো চেইনও নাই যে ওইখান থেকে আমার গলায় বা পিঠে বা হাতে আঁচড় হতে পারে। তো বাসায় যতক্ষণ থাকি ততক্ষণ আমার অলওয়েজ আমি খালি গায়ে থাকি। তো আমি নিজের বডিটা আমি দেখতে পারি যে আমার এটা কোনো পরিবর্তন আসলে আমার চোখে লাগে। লাস্ট বার যেটা হয়েছে, আমার ঠিক হাত ডান পাশের এইখানে, এটা হয়তো এই স্ক্র্যাচটা আমার চলে গেছে,
ঠিক এটা সারতে না সারতে আমার ঠিক বাম হাতের ঠিক এই আপনি যেটা দেখেন আন্ডারআর্মের কাছাকাছি একদম, ঠিক এখনো ওই দাগটা আমি চাইলে আমি এখন দেখাতে পারবো, এখনো দাগটা আমার আছে। আমি ঘুম থেকে উঠছি, উঠার পর ও আমার দিকে তাকায় আছে, কি হয়েছে বলে যে তোমার হাতে দেখো, কোনো ব্লিডিং নাই, কোনো ব্যথা নাই, বাট আচর। ওকে ওকে, আমরা আবার এই প্রসঙ্গে ফিরে আসতে চাই। আপাতত আমরা বলি যে আমরা ব্রেকের আগে বলেছিলাম যে আমাদের সঙ্গে নতুন একজন আমাদের আজকে এখানে জয়েন করেছেন এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই। আমার মনে হয় গলা শুনলে বুঝবে একটু। হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে আর কি বলবো, এইসব ভৌতিক ব্যাপারে শুভেচ্ছা দেওয়াটা কি ঠিক কিনা আমি জানি না ঠিক। তো সবাইকে অভিনন্দন। আপনাদের গল্প শুনলাম এবং খুব ইন্টারেস্টিং, আর আমিও এক্সপিরিয়েন্স করছি। আমার লাইফে খুব কম এক্সপিরিয়েন্স, বাট কিছুদিন আগে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার সঙ্গে। তবু ভাই, তার আগে আমি একটা কথা বলি, মানে আমার এই সমস্ত ঘটনা জানলে বা যখনই মনে হয় যে এরকম কোন একটা ঘটনা ঘটলো, প্যারানর্মাল কোনো কিছু হলে আমি এখন যেটা বলি সব সময় সেটা বলি যে পৃথিবীটা কার তোমার না আমার বলে দাও। সেটা সেদিনও বলেছিলেন। একদম একদম সেটাই। এবং আপনার সাথে কথা হওয়ার পরে কিন্তু আমাদের মেইন ইনসিডেন্টটা হয়েছিল, সেইটাই আমরা আজকে শুনতে চাই। কিন্তু ওটা ভালো হয়েছে, কিন্তু মানে সবাই একটা এক্সপিরিয়েন্স করলো আর কি এরকম ধরনের। আমি একটু আমি যেহেতু শুনেছি কিছু কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা আপনাদের কতদিন ধরে হচ্ছে, এটা মানে আনুমানিক কত বছর ধরে এই জিনিস? আমার সাথে আমি স্টিল 26, আমার 25 শেষ হবে, এটা হচ্ছে আপনার এই তো মার্চে। তো আমার মোটামুটি 12-13 বছর বয়স থেকে আমার সাথে এটা শুরু হয়েছে, এবং এটা শুরু হয়েছে আমার বাবার বাড়ি থেকে। আলটিমেটলি ওখান থেকেই শুরু হয়েছে। কেন শুরু হয়েছে এটা কি আমি বলবো? এটা কি বলা হয়েছে একবার? না, এটা বলা। আচ্ছা, তাহলে একটু বলুন। শুরুটা হয়েছে এই জন্য যে আমার বাবা একটা বাড়ি কিনেছে। তো ওটা কেনার পর থেকে আমরা বাড়িটা করার পর আমরা যখন ওই বাড়িতে উঠেছি, প্রত্যেকটা মানুষের সাথে, আমাদের বাড়িতে যতজন বাসিন্দা প্রত্যেকটা মানুষের সাথে এরকম হয়েছে, এবং প্রত্যেকটা মানুষই মানে মোটামুটি ইয়া হয়ে গেছে, যে মানে উতরাই গেছে ব্যাপারটা। বাট আমি ওই জায়গাটা আটকাই গেছি কেন জানো, আমি জানি না কেন। আর আমার বাবার বাসাটা হচ্ছে বরিশালে। আমার নানা বাড়ি বরিশাল, তো মিলে গিয়েছে। আমি কি বলবো, এটা আমাদের ওই ফ্যামিলিটাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং স্টিল যেতে হচ্ছে। ওকে। তো আমি জানি না, আমার বাবা মা হয়তো যদি কোনো চান্স দিত সেক্ষেত্রে আমি অবশ্যই সুমন ভাইকে বলতাম যে আসেন আমার বাবার বাড়িতে দেখে যান, কিন্তু আমি জানি না ওরা দিবে কিনা। আমরা তো সবসময় এই ধরনের ঘটনা শোনার পর ডেফিনেটলি কেউ যদি আমাদের বলে তখনই আমরা যাই। সেটাই যেটা হয়, এখনো হয় যে ওদের বাসায় কেউ হাঁটতেছে, সে দরজা খুলতেছে, নামতেছে, পানি ঢালতেছে, গোসল করতেছে, মানে এটা প্রতি রাতে এবং প্রতিটা মানুষ শুনতেছে। আমি আপনাদের এই ঘটনা যত শুনছি ততই অ্যাকচুয়ালি আমি অনেক বেশি আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে। সো ডেফিনেটলি আমি আপনাদের সাথে পরে কোনো একদিন অবশ্যই আমি কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আর 3 আঙ্গুলের খামচির ব্যাপারটা, এই দাগের ব্যাপারটা, এটা খুবই কি বলবো, খুবই ইন্টারেস্টিং, খুবই অ্যামেজিং। আমি আপনাকে ডিসবিলিভ করছি না, আমি বলতে যাচ্ছি এই কারণে, এই জিনিস আমি নিজে উইটনেস করেছি, আমি দেখেছি 3 আঙ্গুলের ব্যাপারটা। আমরা সিলেটে গিয়েছিলাম একটা ইনভেস্টিগেশনে, যেটা নিয়ে রাসেল অনেক আগে আমরা একবার কথা বলেছিলাম, জুজু। একদম ওই যে কৌশিকটা বললেন ইন্ডিয়ার ঘটনা, আপনি বললেন যে না সিলেটে এরকম একটা, এবং ইন্ডিয়ার বর্ডারে। সো জিনিসটা অ্যাকচুয়ালি ওই একই এরিয়াতে। সো ওইখানে আমরা 3 বার গিয়েছি 1 মাসের মধ্যে, এবং প্রতিবারই আমরা মোট 9 দিন ছিলাম। 3 দিন 3 রাত, তারপরে আবার একটা ব্রেক, আবার 3 রাত, আবার একটা ব্রেক, লাস্ট 3 রাতের 3rd ডেতে, মানে 9th ডেতে, 9th নাইট অ্যাকচুয়ালি কিছু ইনসিডেন্ট হয় আমাদের টিমেরই, যেটা আমরা হোপফুলি টিভিতে সবাই দেখবে। বাট তার আগে আমরা তেমন কিছুই পাচ্ছিলাম না ওখানে। বাট ওটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা ছিল সেটা হচ্ছে যে একটা রুমের, স্পেসিফিক একটা রুমের দরজার বাইরে সকালবেলা আমরা আঁচড়ের দাগ পেয়েছিলাম, এবং এটা হচ্ছে 3 আঙ্গুলের। এবং আমি জানি না আপনার দাগটা কিরকম, বাট ওটা হচ্ছে প্রচন্ড সূক্ষ্ম, মানে অ্যাজ ইফ শুয়ের মতন
একটা নখ গুলোকে যদি আমি চিকন করে অথবা শার্পনার দিয়ে যদি পেন্সিলের মতন শার্প করতে পারি, আলপিন দিয়ে যদি টানটা দেওয়া যায়, এরকম ব্যাপারটা অনেকটা ওরকম ছিল। এবং তারপরে পরে আমাদের কিছু ইনসিডেন্ট ওখানে হয়, যেটা আমি এখানে বলছি না, বিকজ আমাদের কিছু ব্যাপার আছে, রাসেল জানে, সবাই জানে যে আমরা সবকিছু এখনই রিভিল করতে পারছি না আমাদের টিভি শোয়ের কারণে, বাট আমাদের বেশ কিছু ইনসিডেন্ট হয়েছিল। হ্যাঁ, এবং এই 3 আঙ্গুলের ব্যাপারে আমাদের ইনসিডেন্ট আছে আর কি অনেক। সো এই কারণেই আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগছে যে আমরা এই লাস্ট 1.5 বছর ধরে অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছুর আমরা অনেক ঘটনা শুনেছি। যেমন এই গন্ধের ব্যাপারটা তো খুবই কমন। মাসখানেক আগে একজন আমার সাথে যোগাযোগ করেছিল এবং সে বলেছিল যে তার পাশে এরকম এই সেম প্রবলেমটা হচ্ছে, এই গন্ধের ব্যাপারটা। এবং এর আগে আমরাও অনেক জায়গায় গিয়ে গন্ধ পেয়েছি, বাট আমি পার্সোনালি আমরা যেই গন্ধের যেই এক্সপেরিয়েন্সটা হয়েছে আমাদেরটা একটু উইয়ার্ড। এখনো পর্যন্ত আমরা বলে বুঝাতে পারিনি কাউকে গন্ধটা কিসের ছিল। আপনারা তো তাও ডিফাইন করতে পারছেন, আমরা এখনো পারছি না। আমি তবুকে বলেছি যে বাজে একটা গন্ধ, বাট গন্ধটা যে কিসের এটা ঠিক বলে বোঝাতে পারবো না। এবং আমাদের এক ক্লোজ এক ছোট ভাই, সে তার পুরান ঢাকায় বাসা ছিল, এখনো আছে। ইনফ্যাক্ট ওই বাসায় একদিন রাত্রেবেলা সে বসে মুভি দেখছিল, এবং মুভি দেখতে হঠাৎ তার মনে হলো কি যে তার ঠিক পেছনেই ডাইনিং টেবিলের ওইখানে কেউ একজন বসে আছে, এরকম একটা কিছু। তার ওই একটা ফিলিং হয় যে এরকম কেউ একজন আছে। এবং তারপর তার তখন ভয় লাগা শুরু করলো। সে ভয়ে সে ঘাড় ঘোরাচ্ছে না, সে মুভিটা দেখছে না, মানে মুভিটা একদমই এনজয় করছে না, সে জাস্ট টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যে সে মাথা পর্যন্ত ঘোরাচ্ছে না। ঠিক তখন তার মনে হলো কি যে তার পিছন থেকে মানে জিনিসটা কাছে আসছে, এবং তার সোফারই একটা কর্নারে কেউ একজন এসে বসেছে, এবং সে তখন একটা গন্ধ পায়। এবং গন্ধটা পাওয়ার পর সে বাম দিকে তাকায়ও না, সে দৌড়ে তার রুমে চলে যায় এবং টিভি অন করা, ডিভিডি প্লেয়ার অন করা অবস্থায় সে তার রুমে দরজাটা লাগিয়ে দেয়। সো এই ধরনের ঘটনা আমি আরো শুনেছি। এবং আমি এই ঘটনাটা এই কারণে বললাম, বিকজ যে আমাকে বলেছে তাকে আমার অ্যাকচুয়ালি ট্রাস্ট না করার কোনো কারণ নেই। তার কোন কারণ ছিল না আমাকে এটা নিয়ে একটা মিথ্যা কথা বলার। এই ঘটনাটা আমি অনেক আগে শুনেছি, এবং তখন এই ভূত স্টোরের প্ল্যানও হয় নাই, ভূতের ফর্মও শুরু হয়নি। নর্থদের যে সে একটা জুসি স্টোরি আমাকে দিবে, আমি এটা এখানে এসে বলবো বা টিভি দেখবো, এরকম কোনো ব্যাপারও ছিল না। সো এইটাই বলছি যে আপনাদের কাছ থেকে আমি যে ঘটনাগুলো শুনছি সব কিছুর সাথে আমি কোনো না কোনো একটা ঘটনার মিল খুঁজে পাচ্ছি। এবং যেই কারণে যতবার একটা করে কথা বলছেন তত আমার কাছে আরো ইন্টারেস্টিং লাগছে যে অ্যাকচুয়ালি হোয়াটস গোয়িং অন। এবং এই আচর বা এই শরীরের স্কার এই টাইপের আমি অ্যাকচুয়ালি কোইন্সিডেন্সে খুব একটা বিশ্বাস করি না, এটা আমার ফ্রেন্ডরা জানে। আমি সবসময় বলি কোইন্সিডেন্স, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ কোইন্সিডেন্স বা কিছু। সবকিছুরই কোনো একটা রিজন থাকে, কোনো একটা কারণে হয়, রিঅ্যাকশন বা অ্যাকশন যেটাই বলি। এই যে আজকেও উনারা আসলে আমি কিন্তু জানতাম না যে আপনারা আসবেন। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমি কিন্তু আপনাদের নামও জানি না, ফ্রেন্ডলি স্পিকিং। আপনার সাথে আমার ফর্মালি পরিচয় হয়নি, আমি এসে দেখছি আপনারা এখানে আছেন, আপনারা ডাক নিয়ে আলাপ করছেন। এবং আজকে আমি আর তপু যখন আচ্ছা আপনার নামটা আমি শুনিনি। আচ্ছা, আমি উপমা। আচ্ছা, আর আপনার নাম? আর আমি হচ্ছি জাকি, আমরা হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, হ্যাঁ, ওটা বোঝা গেছে ভালো শুনে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই কিছুক্ষণ আগে আসার আগে তপুকে বললাম যে তপু চলো তুমি জাস্ট এই ঠিক আছে। আমার ঘটনাটা আসলে আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্সই আমি শেয়ার করব। এক্সপিরিয়েন্স হয়েছে আমার কিছুদিন আগে, খুব বেশি দিনই হয়নি। তো যেটা হয়েছিল যে আমার এক ফ্রেন্ড, আমি থাকি মিরপুরে, তো আমার এক ফ্রেন্ড মিরপুরে থাকে আমার সাথে। তো আমার ফ্রেন্ডটাকে একদিন ভূত এফএম এ আপনাদের ধানমন্ডি 27 নম্বরে আপনার একটা হন্টেড হাউসের কথা বলেছিলেন। তো ওইটা শোনার পরে আমি আরো আলোচনা করছিলাম যে আমরা 27 নম্বরে একটা হন্টেড হাউসে যাবো। তো আলোচনা করতে করতে আমি আমার আরেকটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমরা তো এরকম প্ল্যান করতেছি, তুইও যাবি নাকি? তো আমার ওই ফ্রেন্ড আমাকে বললো যে ধানমন্ডি 27 নম্বরে তো আছেই, কিন্তু মিরপুরেও যে একটা আছে তুই কি জানিস? আমি বললাম যে মিরপুরে আছে। আমি বললাম কোথায়? তো ও তখন আমাকে লোকেশনটা দিল। তো ওর নাম আশিক। তো আমি পরে
একদিন কিছুদিন আগে 2 মাস হবে, তো একদিন আমি রাত্রেবেলা পরে আমি যখন বাসায় আসছি তখন রাত প্রায় 9:30 বাজে। তা আমি ওই বাড়িটার একটু বর্ণনা দিয়ে নিই। বাড়িটা হচ্ছে কি মিরপুর একটা মাজার আছে, অনেকে হয়তো বা জানেন, মাজার রোড যেটাকে আমরা বলি, মাজার আছে ওখানে একটা। মাজার থেকে একটু সামনে গেলে বুদ্ধিজীবী কবরস্থান, মাঝখানে কিছু জায়গা আছে, ওই জায়গাটা হচ্ছে ওই জায়গার যে কোনো একটা জায়গা, ওই জায়গাটার মাঝখানেই হচ্ছে বাড়িটা। আচ্ছা, তো বাড়িটা অনেক বড়। তো আমার ফ্রেন্ডটা বলতো যে ওই বাড়িটাতে নাকি কেউ থাকে না এবং ওই বাড়িটা নিয়ে অনেক রকম কথাই প্রচলিত ছিল। আচ্ছা, তো আমি আমার ওই ফ্রেন্ড আমাকে বললো যে ওই বাড়িতে একটা রাজাকার আগে থাকতো, তো 1971-এ ওইখানে অনেক গণহত্যা করা হয় সেখানে, এবং ওইখানে এলাকাবাসীরা অনেক কিছু দেখেছিল সেখানে, এবং তারা অনেক ভয় পাইতো যে ওই বাড়িটা নিয়ে, যে মানে ওইখানে ওই বাড়িটা নিয়ে তারা অনেক ভয় পাইতো যে ওই বাড়ি থেকে অনেক প্যারালাল এক্সিস্টেন্সের কথা তারা ফিল করতো, যে এখানে কোনো কিছু আছে বা আছে এরকম কিছু একটা ফিল করতো। তো 1971 যখন আমাদের দেশ স্বাধীন হলো, তারপরে ওই বাড়িটার মালিকানা আমাদের মাজারের যে কর্তৃপক্ষ তারা নিয়ে নেয়। তো নেওয়ার পরে সেই বাড়িটাতে কিছু হুজুর থাকা স্টার্ট করে, কিন্তু তারা থাকতে পারে না, তারা 2 রাত থাকে মাজারে। আমি এই কথাটা জানতে পেরেছি যে তারা 2 রাত থাকে। তো 2 রাত থাকার পরে যে ঘটনাটা ঘটে, যে বাড়িতে বিভিন্ন কাজ ভাঙে, বিভিন্ন রকম সাউন্ড পাওয়া যায়, বিভিন্ন ছায়ার ঘূর্ণন দেখা যায়, মানে এরকম অনেক কিছু দেখা যায়। তারা অনেক ভয় পায়, তারা 2 রাতে বেশি থাকতেই পারে না। তো এরকম কয়েকদিন চলে, তারপরে মাজার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে না, এখানে যেহেতু কিছুই থাকতে পারতেছে না, সেহেতু এখানে একটা মাদ্রাসা করা হবে আমাদের। তো মাদ্রাসাটা করার পরে মাদ্রাসা শুরু হলো, কিছুদিন ভালো গেল, তারপরে আবার সেই পুরাতন সমস্যা, এখানে অনেক কিছু সাউন্ড পাওয়া যায়, অনেক ছাত্ররা বলে এখানে অনেক সাউন্ড পাওয়া যায়, অনেক কিছু ফিল করতে পারে তারা, যে কিন্তু দেখতে পারে না, মানে তাদের অনেক রকম সমস্যা হয়। তারা বলে যে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে তাদের ভিতরে। তো ছাত্ররা এরকম বলার পরে ছাত্ররাও সিদ্ধান্ত নিল যে তারাও থাকবে না। তো যেটা হলো যে আমি একদিন ঠিক করলাম যে না, আজকে আমি যাব সেখানে। তো আমি ওই দিন রাত বাজে 9:30, আমি পড়া শেষ করে আমি যখন ওই বাড়ির দিকে যাচ্ছিলাম, বাড়িটার সামনে গিয়ে আমি জাস্ট দেখছিলাম যে বাড়িটা কিরকম। তো বাড়িটা ছিল দোতলা, বাড়িটা অনেক বড় ছিল। আমি বাড়িটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে বাড়িটা আসলে কিরকম। তো দেখতে দেখতে আমি চিন্তা করলাম যে আচ্ছা, বাড়ির ভিতরে কেউ থাকে কিনা, বা কেয়ারটেকার জাতীয় কেউ আছে কিনা, আমি তাকে একটু জিজ্ঞেস করে দেখি যায় বাড়িটার আসল কাহিনী কি। অনেকের কাছে তো অনেক কিছু শুনেছি, তো আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম যে কাউকে পাওয়া যায় কিনা বাইরে, যে আমি জিজ্ঞেস করবো। তো এলাকাটা খুবই নির্জন, ওখানে দিনের বেলা তো অনেক কম মানুষ, রাত্রেবেলা তো কারো যাওয়ার প্রশ্নই ওঠে না, এলাকাটা খুবই নির্জন। তো যেটা হলো যে আমি ওই বাড়িটার আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি গেটের ওখানে এসে পড়ি। গেটের ওখানে এসে আমি ভাবছিলাম যে আমি গেটে নক করবো, যে ভিতরে ঢোকার জন্য, ভিতরে কেউ আছে কিনা আমি জানার জন্য। তো আমি ভাবছিলাম যে আচ্ছা, বাড়িটা নিয়ে এত কিছু শুনেছি, আমি ভয়ও পাচ্ছিলাম আবার যে আসলে ভিতরে ঢুকবো কি ঢুকবো না। আমি দোটানায় পড়ছিলাম যে আমি কি করব। তো আমি বাড়িটাকে ভালো মতো খুঁজে খুঁজে দেখছিলাম। তো মানে এরকম ঘোরাঘুরির পরে হঠাৎ করে আমার পিছে একটা লোক আমাকে ডাক দেয়, বলে যে তুমি এখানে কি করছো। তো আমি বললাম যে আমি আসলে বাড়িটা দেখছি, আমি বাড়িটা নিয়ে অনেক কথা শুনেছি, তো আমি আসলে দেখতে পাচ্ছি। আপনি কি জানেন বাড়িটা নিয়ে কিছু, আমাকে কিছু বলতে পারেন আপনি? তো আমি উপর লোকটা বলে যে দেখো, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেটা জানো না সেটা তোমার জানার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি বললাম যে আপনি কি জানেন কিছু, আপনি যদি জানেন তাহলে আমাকে বলতে পারেন, আমি জানতে আগ্রহী। তো আমাকে বললো যে তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি চলে যাও এখান থেকে। তো আমি কিছু দূর, তার কথা শুনে আমি কিছু দূর সামনে যাই, সামনে গিয়ে আমি একটা রিক্সা ডাক দিব যে আমি বাসায় যাবো, আমার বাসা খুবই কাছে। আমি রিক্সা ডাক দিতে যে আমি কি মনে করে আমি একটু পিছিয়ে ঘুরলাম, পিছিয়ে ঘুরে দেখি যে লোকটা নাই, মানে ওই এরিয়া থেকে, ডিসি সীমা থেকে বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এবং এত তাড়াতাড়ি। কারণ মানে আমি যতটুকু আসছি আমি তো জানি, মানে ইট ওয়াজ লাইক 4 or 5 seconds। আমি খুবই ভয় পাইছিলাম। তো আমি ভয় পাই, আমি বললাম যাচ্ছে কই গেল, আমি আরেকটু সামনে আগায় গেলাম। যাওয়ার পরে আমি দেখতেছি লোকটা নাই। তো আমি আবার হাঁটতে হাঁটতে আমি খেয়ালও করি না যে আমি গেটটার সামনে আবার এসে দাঁড়াইছি। তো দাঁড়ায় আমি জাস্ট দেখছি যে চারিদিকে কেউ আছে কিনা, মানে ওই লোকটা কোথায় গেল, মানে আমি বুঝতেছি না কোথায় গেল। তো ডাক্তার আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি, আমি কিছুক্ষণ পর বুঝলাম যে আমার পিছিয়ে কেউ দাঁড়ায় আছে। তা আমি জাস্ট বুঝে আমি ভাবলাম যে কি হচ্ছে, আমি কি বুঝতেছিলাম, আমি খুবই ভয় পেয়ে গেছি। তা আমি জাস্ট টার্ন অ্যাবাউট, মানে আমি জাস্ট দেখলাম যে ওই লোকটা আবার বলে তুমি আবার এখানে আসছো, তোমাকে এখান থেকে চলে যেতে বললাম, তুমি আবার এখানে আসছো কেন? বললাম যে আপনি আমাকে বলেন, আমি তো কিছু দূর ঘুরে দেখলে আপনি নাই, আপনি কোথায় চলে গেলেন? তো বলে যে আমি তোমাকে বলছি না, তুমি যেটা বুঝো না সেটা তোমার বোঝার দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও।
তো আমি খুবই ভয় পেয়ে আমি তার সাথে সাথে আমি বাসায় এসে পড়ছি। ওই দিন আমি খুবই বেশি ভয় পেয়েছিলাম এবং আমি সাথে সাথে ওকে ফোন করে বলছি যে দোস্ত এরকম একটা কাহিনী ঘটছে, তুই কালকে সকাল সকাল এখানে আসবি, আমি আবার যাবো, আমি দেখতে চাই এখানে কি আছে। আমি সকালবেলা আমি ওই বাড়িতে গেছি, কারণ ও ওই দিন খুব অসুস্থ ছিল। তো আমি ওই দিন সকালবেলা যে আমি ইন্টারেস্টিং আমি খুব একটা জিনিস দেখলাম, ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল। আচ্ছা, মানে মাজারে যেখানে বাইরে কোনো আরবি লেখা ছিল না, মাজারের ভিতরে আরবি লেখা ছিল, বাট ওই বাড়িটার চারিদিকে আরবি লেখা ছিল। মানে আমি খুব অবাক হয়েছি ওই জিনিসটা দেখে, যে একটা বাড়ির চারিদিকে কারুকার্য থাকতে পারে বা বিভিন্ন পেন্টিং থাকতে পারে, বাট খোদাই করে আরবি লেখা, এটা খুবই মানে আমি এ পর্যন্ত কোনো বাড়িতে দেখিনি এবং খুবই ভয় পেয়েছিলাম ওইটা দেখে। এবং পরে আমি ওইখানে আর কোনোদিন আমি যাইনি। ওকে, আমি একটা জিনিস বলবো এখানে, সাকিব ভাই ও বেশ সাহসিকতা দেখাচ্ছে। জীবন ভাই কি মনে হয় আপনার কাছে? ডেফিনেটলি অনেক সাহসিকতা, যে পরের দিন আবার যাওয়া সেই বাসাটায়, মানে কিউরিওসিটি। It's like curiosity, যে what's there, মানে কি জিনিসটা আসলে কি ওইখানে। You know the dangerous saying that curiosity killed the cat. Be careful. Alright, আমার মনে হয় যে ওকে মনে হয় যেতে আরেকবার নিষেধ করা উচিত না এখন। অ্যাবসলিউটলি না, আবার যাও, আবার যাও, গিয়ে দেখো কিছু আছে নাকি। মানে ওখানে তো গুন্ডা পান্ডা থাকে না, ডেফিনেটলি না। ওরে গুন্ডা পান্ডা না থাকলে একটু এক্সপিরিয়েন্স করো, অসুবিধা কি। যদি আমার ইচ্ছা আছে ওই বাড়ির ভিতরে ঢোকার, এবং আমি আমার ওই যে ফ্রেন্ডটা আমাকে বলছে, ওই ফ্রেন্ডটার কিছু মাজারে পরিচিত খুব ভালো পরিচিত লোক আছে। আমি ওকে বলছি যে তুই কিন্তু কোনোভাবে ব্যবস্থা করে দেবে বাসাটা ঢোকার জন্য, আমি জাস্ট দেখতে চাই যে ভিতরে কি। অনেকে বলে যে গ্লাস ভাঙকে থাকলে, অনেকে এবার বলে যে সাউন্ড পাওয়া যায়, অনেকে বলে যে অনেক কিছু ফিল করা যায়। আমি বললাম যে আমি তো এরকম কিছু বাইরে থেকে ফিল করলাম, আমি একটু ভিতরে ঢুকে দেখতে চাই যে আসলে বিষয়টা কি। বলছে দেখ, আমি আমার জন্ম থেকে ওই বাড়িটাকে আমি বন্ধ দেখতেছি এবং আমি ওই বাড়িটা সম্বন্ধে অনেক কথাই শুনছি, আমি নিজেও এগুলো এক্সপিরিয়েন্স করি নাই, তো আমি তো এটা বলতে পারি না যে। কোনো অসুবিধা নেই, আমি সুমন ভাই আসতেছে নেক্সট উইক, সো তোমার নাম্বার আমি নিয়ে নিবো এবং আমার মনে হয় যে একসাথে অনেক কিছু হবে। আচ্ছা, আমরা প্রত্যেক দিনই বলি যে অনেকগুলো SMS থেকে যায় আমাদের, তো গত সপ্তাহের কিছু SMS পড়ে ফেলি আমরা। নেহা আমাদেরকে বরিশাল থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন তার বাসার পেছনে একটা মাঠ আছে যেখানে অনেকে রাতে একটা মহিলাকে হেঁটে যেতে দেখে, এবং এই মহিলাকে যারা দেখে তারাই বিপদে পড়ে। মানে যারা দেখে তারা বিপদে পড়ে। তার বাসার পেছনে একটা মহিলা এরকম মাঠে হেঁটে যায় এবং সেই মহিলাকে দেখলে বিপদ হয়। এটা বরিশালে। আচ্ছা, এটা তো একটা মানে এটা বেশ কমন ফেনোমেনা কিন্তু। হ্যাঁ, সেটাই। আমরা এই জিনিসটা অনেকের সাথেই হয়। যেমন আমাদের এয়ারপোর্ট রোডে যে বলছিল, একজন আসছিলেন, বলছিলেন যে একটা সাদা শাড়ি পরা মহিলা গাড়ির সামনে। হ্যাঁ, সেটাই। আমার কাছে আরো কিছু SMS আছে, যেমন রিজওয়ান আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন তিনি এক রাতে তার বাবার সাথে ঘুমিয়েছিলেন এবং হঠাৎ করে তার বাবা এবং তিনি দুজনেই একসাথে খুব সুন্দর একটা গন্ধ পেয়েছিলেন। গন্ধ পাওয়ার পরে তিনি বললেন যে তার বাবাকে বললেন যে বাবা, আমি একটু গন্ধ পাচ্ছি। তার বাবাও সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ, আমিও পাচ্ছি, এবং দুজনে একসাথে একটা গন্ধ পেয়েছিল। তারা জানে না যে ওটা কিসের গন্ধ ছিল, বাট তারা পেয়েছে, সেটা আমাদের সাথে শেয়ার করেছে। আমাদের SMS করেছেন অয়ন, এবং অয়ন বলেছেন যে একবার তিনি গ্রামে যাওয়ার পথে এমন একজন মানুষকে দেখেছিলেন যে মানুষটা তিনি জানেন ভালোভাবে যে মারা গিয়েছেন। এরকম একজন পরিচিত মানুষ তিনি দেখতে পেয়েছিলেন যে হেঁটে যাচ্ছে, সামনাসামনি দেখতে পেয়েছেন এরকম। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। এবং খালেদ লিখেছেন যে প্রতি রাতে তিনি বলছেন যে তার বিছানা নড়ে এবং মাঝে মাঝে এরকম হয় যে কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটা মনে হয় যে মাথায় হাত বুলিয়ে দেয়, এবং তিনি এখনো জানেন না যে কেন এটা হয়, এবং কিন্তু কোনোদিন তার কোনো ক্ষতি হয়নি। ডেফিনেটলি ওখানে কোনো জিন আছে, আমার কাছে তাই মনে হয়। এবং আপনি একটু চেক করে দেখবেন, মানে এটা থাকার সম্ভাবনা একদম 100%। তো একটু দেখবেন যে কি অবস্থা, কেন এরকম হচ্ছে, একটু খোঁজ খবর নেওয়া উচিত আমার মনে হয়। আর যারা আমাদের সাথে শেয়ার করতে চান আপনাদের অনুভূতির কথা, তারা আমাদেরকে SMS করতে পারেন। বুঝতেই পারছেন যে আমরা এক একে সবার SMS পড়তে চাই, আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে, SHOUT শাউট লিখবেন। আর এখন পর্যন্ত আমরা যাদের SMS পেয়েছি তারা হচ্ছে সিদ্ধেশ্বরী থেকে জুবায়ের, রেজাউনুর রহমান রাজশাহী থেকে,